বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লেফটেন্যান্ট কর্নেল নাসির। আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বেলিয়ান লাভসের চ্যাপ্টার 69 স্মল ইন্টেস্টাইন। আমরা অ্যাবডোমেন পার্টের চ্যাপ্টারগুলো পড়ছি। সো সেই হিসেবে আমরা আজকে স্মল ইন্টেস্টাইন নিয়ে আলোচনা করব এবং বরাবরের মতো অবশ্যই এটা বেলিয়ান লাভস থেকে। স্মল ইন্টেস্টাইনে যে কয়েকটা ডিজিজ আছে সেগুলো আমরা পড়বো। স্মল ইন্টেস্টাইনে আমাদের মেইনলি ল্যাপারটমির সময় আমাদের স্মল ইন্টেস্টাইন নিয়ে সার্জনদের কাজ করতে হয়। আর এই চ্যাপ্টারে স্মল ইন্টেস্টাইন সম্পর্কে যে কয়েকটা ডিজিজ আছে আমরা দেখি বেলিয়ান লাভসে কি কি আছে স্মল ইন্টেস্টাইন। সো আমি আজকে শুরু করছি চ্যাপ্টার 69 স্মল ইন্টেস্টাইন। Chapter 69, learning objective is basic anatomy and physiology of a small intestine, range of condition that may affect the small intestine, etiology and pathology of common small intestinal condition এবং তার বিভিন্ন সার্জিক্যাল ম্যানেজমেন্ট, এই ব্যাপারগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। প্রথমেই দুটো ছবি আছে বেলিয়ান লাভসেই। এটা হলো স্মল ইন্টেস্টাইন, ডিজে জাংশন থেকে টার্মিনাল আইলিয়াম পর্যন্ত, আইলিওসিক্যাল ভালভ পর্যন্ত। এর প্রক্সিমাল 40% হলো আমাদের জেজুনাম এবং ডিস্টাল 60% হলো আইলিয়াম। আমরা বাকি অ্যানাটমি গুলো আমাদের অ্যানাটমি বই থেকে আমরা পড়বো অথবা আমাদের পড়া আছে। প্রথমে যে ডিজিজটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে সেটা হলো ইনফ্লামেটরি বাউল ডিজিজ। ইনফ্লামেটরি বাউল ডিজিজ, ইনফ্লামেটরি বাউল ডিজিজ বলতে আমরা দেখব পরবর্তীতে আরো একটা ডিজিজ আসবে। এই চ্যাপ্টারে যে ডিজিজটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হলো ক্রনস ডিজিজ। এছাড়াও ইনফ্লামেটরি বাউল ডিজিজের মধ্যে আমরা পরবর্তীতে দেখব আমাদের আসছে হলো আলসারেটিভ কোলাইটিস, যেটা আমরা যখন লার্জ ইন্টেস্টাইন পড়বো তখন আমরা দেখবো আলসারেটিভ কোলাইটিস। সো এই দুটো ডিজিজের মধ্যে অনেক কিছু তুলনা, অনেক কিছু আলোচনা এই চ্যাপ্টারে করা হয়েছে ক্রনস ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিসের মধ্যে। আমরা প্রথম থেকে শুরু করি। ইনফ্লামেটরি বাউল ডিজিজ বাই ডেফিনেশন। ডেফিনেশনে কি বলা হচ্ছে? ইনফ্লামেটরি বাউল ডিজিজ ইজ রিজার্ভড ফর এ কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই প্রেজেন্স অফ ইডিওপ্যাথিক ইন্টেস্টাইনাল ইনফ্লামেশন, অর্থাৎ ইডিওপ্যাথিক অর্থাৎ আননোন কজে যদি ইন্টেস্টাইনাল ইনফ্লামেশনের কন্ডিশন যদি হয় তাহলে সেটাকেই আমরা ইনফ্লামেটরি বাউল ডিজিজ হিসাবে আমরা লেবেল করছি বা আমরা বলছি। হোয়াইল কন্ডিশন সাসেস ইনফেক্টিভ এবং ইস্কেমিক, অর্থাৎ কোনো ইনফেকশনের জন্য অথবা ইস্কেমিয়ার জন্য যে অ্যান্টেরাইটিস হচ্ছে সেটাকে আমরা এখানে এক্সক্লুড করছি। এবং ক্রনস ডিজিজ ইজ দ্য অনলি ইনফ্লামেটরি বাউল ডিজিজ এফেক্টিং দ্য স্মল ইন্টেস্টাইন। অর্থাৎ আমরা এখান থেকে দেখছি যে স্মল ইন্টেস্টাইনে যে ইনফ্লামেটরি বাউল ডিজিজটা ইনভলভ হয় সেটা হলো ক্রনস ডিজিজ এবং আমরা এটা নিয়ে আলোচনা করছি। এটার আরেকটা নাম হলো রিজিওনাল অ্যান্টেরাইটিস। এবং এটা কখন থেকে শুরু হয় সে সম্পর্কে বলা আছে। একটা পাবলিকেশন 1932 পর থেকে এই টার্মটা ইউজ করা হয়। আর এখানে ক্রনস ডিজিজের একটা বৈশিষ্ট্য দেয়া আছে। Crohn's disease is characterized by a chronic full thickness inflammatory process that can affect any part of the gastrointestinal tract from lips to anal margin. সো Crohn's disease সম্পর্কে ডেফিনেশন সম্পর্কে আমরা এটাও লিখতে পারি আবার এটাও লিখতে পারি। আমার মনে হয় এটা লেখা সবচেয়ে বেশি জরুরি, তাহলে আমরা বুঝতে পারবো। এটা হলো একটা ফুল থিকনেস ইনফ্লামেটরি প্রসেস। এই ব্যাপারটা আমাদের একটু বুঝতে হবে। হ্যাঁ, Crohn's disease হলো একটা ক্রনিক ফুল থিকনেস ইনফ্লামেটরি প্রসেস, অর্থাৎ এই ক্রনস ডিজিজের যে ইনফ্লামেশনটা সেটা ইন্টেস্টাইনাল ওয়ালের সবগুলো পার্টকে ইনভলভ করে, অর্থাৎ ফুল থিকনেসকে ইনভলভ করে ফ্রম দা সেরোসা টু দা মিউকোজা। কিন্তু আমরা যখন ডিফারেন্স দেখব, পার্থক্য দেখব আলসারেটিভ কোলাইটিসের সঙ্গে, তখন আমরা দেখব যে আলসারেটিভ কোলাইটিসে অনলি শুধু মিউকোজাকে সে ইনভলভ করে। সো ক্রনস ডিজিজের এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ক্রনস ডিজিজ ক্যারেক্টারাইজড বাই ক্রনিক ফুল থিকনেস ইনফ্লামেটরি প্রসেস দ্যাট ক্যান, আবার আরেকটা বৈশিষ্ট্য হলো এটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট বা জিআই ট্র্যাক্টের যে কোনো পার্টকে ইনভলভ করতে পারে এবং লিপ থেকে অ্যানাল মার্জিন পর্যন্ত। সো এই দুটা বৈশিষ্ট্য আমরা এখানে দেখলাম ক্রনস ডিজিজের। একটা হলো এটা হলো একটা ক্রনিক, যদি আমি সেপারেট ভাবে বলি তাহলে তিনটা বৈশিষ্ট্য। প্রথম হলো এটা একটা ক্রনিক ডিজিজ, সেকেন্ড হলো একটা ফুল থিকনেস ইনফ্লামেটরি প্রসেস, থার্ড হলো এটা লিপ থেকে অ্যানাল মার্জিন পর্যন্ত জিআই ট্র্যাক্টের যে কোনো অংশকে ইনভলভ করতে পারে। আমরা এই তিনটা কিওয়ার্ড যদি ক্রনস ডিজিজ সম্পর্কে মনে রাখি তারপরে বাকি ডেফিনেশনটা আমরা নিজেদের মতো করে লিখতে পারবো। কিছুটা চেঞ্জ হলেও কোনো সমস্যা নাই, কিন্তু এই তিনটা কিওয়ার্ড মনে রাখতে হবে। আমি প্রত্যেকটা চ্যাপ্টার যখন পড়ছি, প্রত্যেকটা ডেফিনেশন যখন পড়ছি, তখন এই ধরনের কিছু শব্দের প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছি। হ্যাঁ, সো এখানে ক্রনস ডিজিজ ইজ ক্যারেক্টারাইজড বাই, ইট ইজ এ ক্রনিক ডিজিজ
is a full thickness inflammatory process এবং it can affect gastrointestinal tract from lips to anal margin. দেন এটিওলজি, অর্থাৎ এই ডিজিজটা কেন হচ্ছে, দ্যাট ইজ দ্য কজেস অফ ক্রনস ডিজিজ। এখানে দেখেন প্রথমেই লেখা আছে ক্রনস ডিজিজ ইজ ইনকমপ্লিটলি আন্ডারস্টুড, অর্থাৎ এটা আমরা এখনো কনফার্মলি জানি না যে এই ডিজিজটা কি কারণে হচ্ছে। এই ধরনের কোনো ডিজিজ যখন আসবে তখন আমরা এরকম একটা শব্দ ব্যবহার করব বা এরকম একটা লাইন ব্যবহার করব, দ্য এটিওলজি অফ ক্রনস ডিজিজ ইজ ইনকমপ্লিটলি আন্ডারস্টুড। অথবা আমরা অন্যভাবে বলতে পারি দ্য কজ অফ ক্রনস ডিজিজ cannot be identified, but it can involve interplay between genetic and environmental factor, অর্থাৎ কিছু জেনেটিক ফ্যাক্টর আছে কিন্তু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, দুটো মিলিয়ে এই ডিজিজটা সৃষ্টি হয়, কিন্তু এটা কনফার্ম কোনো কজ আমরা এখনো আইডেন্টিফাই করতে পারি না। জেনেটিক ফ্যাক্টরের মধ্যে জেনেটিক ফ্যাক্টর আছে, এটা বংশানুক্রমিক ভাবে একজন থেকে একজনের মধ্যে জিনের মাধ্যমে প্রবাহিত হয়। আর এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে এখানে দেখেন কি কি বলা আছে, একটা রিফাইন্ড ফুড স্টাফ, দেন স্মোকিং এবং এই দুটার কথা বলা আছে। সো আমরা এই কথাগুলো মনে রাখবো এটিওলজি অফ ক্রনস ডিজিজের মধ্যে। দেন প্যাথোলজি, প্যাথোলজির মধ্যে প্রথমেই দেখেন এটা কোন কোন অংশকে, আমরা বলেছি যে ক্রনস ডিজিজ লিপ থেকে অ্যানাল মার্জিন পর্যন্ত যে কোনো অংশকে ইনভলভ করতে পারে, তার মধ্যে এটা মোস্ট কমনলি ইনভলভ করে টার্মিনাল আইলিয়াম, মোস্ট কমনলি ইনভলভ করে টার্মিনাল আইলিয়াম অ্যারাউন্ড 65%। এর পরবর্তীতে আমরা যদি দেখি স্টোমাক এন্ড ডিউডেনাম 5%, এবং দেখা যাচ্ছে অ্যানাল রিজিয়ন অর্থাৎ পেরিয়ানাল লিশন নিয়ে ক্রনস ডিজিজ প্রেজেন্ট করতে পারে 50 to 75% ক্ষেত্রে, এবং স্মল বাউল ডিজিজের ক্ষেত্রে 25%। সো আমরা দেখতে পাচ্ছি যে জিআই ট্র্যাক্টের বিভিন্ন অংশ বিভিন্নভাবে এই ডিজিজটা ইনভলভ করে, তার মধ্যে মোস্ট কমনলি হলো আমাদের টার্মিনাল আইলিয়াম অ্যারাউন্ড 65%। কিছু ম্যাক্রোস্কোপিক বর্ণনা আছে, এই অংশটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা এখানে লেখা আছে, সেটা হলো রিসেকশন স্পেসিমেন, সো ফাইব্রোটিক থিকেনিং অফ দ্য ইন্টেস্টাইনাল ওয়াল উইথ ন্যারোইং অফ দ্য লুমেন অ্যান্ড র্যাপিং। অর্থাৎ আমরা যদি ম্যাক্রোস্কোপিক্যালি ইন্টেস্টাইনকে রিসেকশন পরে যদি আমরা স্পেসিমেন দেখি তাহলে প্রথমে আমরা পাবো একটা থিকেনিং, অর্থাৎ একটা ফাইব্রাস থিকেনিং হবে, ইন্টেস্টাইনাল ওয়ালটা ফাইব্রাস থিকেনিং হবে। থিকেনিং হলে কি হবে, এটা ন্যারোইং হবে, লুমেনটা ন্যারো হয়ে যাবে, এবং আমরা ফ্যাট র্যাপিং পাবো, অর্থাৎ এনক্রসমেন্ট অফ মেজেন্ট্রিক ফ্যাট অ্যারাউন্ড দ্য বাওয়েল, অর্থাৎ বাওয়েলের চারপাশে মেজেন্ট্রিক ফ্যাটটা একটা র্যাপ করে রাখবে। তাহলে আমরা কি পেলাম, ম্যাক্রোস্কোপিক্যালি এই তিনটা আমরা বৈশিষ্ট্য পেলাম, একটা হলো ফাইব্রোটিক ফাইব্রাস থিকেনিং পেলাম, তারপরে লুমেনটা ন্যারোইং পেলাম, এবং ফ্যাট র্যাপিং পেলাম। দেয়ার ইজ ইউজুয়ালি ডাইলেটেশন অফ দ্য, যে কোনো ন্যারোইং এর পরে যে কোনো স্ট্রাকচারের প্রক্সিমাল অংশ সবসময় ডাইলেটেশন থাকে, যে কোনো ন্যারোইং এর যেটা ন্যাচারাল না সেখানে স্ট্রাকচারের প্রক্সিমাল অংশটা ফুড জমে খাবার জমে ধীরে ধীরে কি ডাইলেটেশন হয়, সো সেই অংশটাই এখানে বলা হয়েছে, দেয়ার ইজ ইউজুয়ালি ডাইলেটেশন বাওয়েল জাস্ট প্রক্সিমাল টু দ্য স্ট্রাকচার। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ডিপ মিউকোজাল আলসারেশন পাওয়া যায়, ক্রনস ডিজিজে ডিপ মিউকোজাল আলসারেশন পাওয়া যায়। এটাকে কি বলে, এটাকে লিনিয়ার অথবা স্নেক, অর্থাৎ সাপের মতো অথবা লিনিয়ার ধরনের একটা প্যাটার্ন, এটা একটা বৈশিষ্ট্য পাওয়া যায়। হ্যাঁ, আমরা যখন টিউবারকুলোসিস পড়বো তখন দেখবো আমরা ট্রান্সভার্স ধরনের একটা আলসার পাওয়া যায়। সো ক্রনস ডিজিজের আলসারেশনের বৈশিষ্ট্য হলো লিনিয়ার অর স্নেক লাইক প্যাটার্ন। তারপর আমরা অন্যান্য বৈশিষ্ট্য প্যাথোলজিক্যাল বৈশিষ্ট্যগুলো যদি দেখি, আমরা আগেই পড়েছি এটা একটা ট্রান্সমুরাল ইনফ্লামেশন, অর্থাৎ এটা ইন্টেস্টাইনালের সবগুলো ওয়ালকে ইনভলভ করবে। হ্যাঁ, সেই কথাটা আবার এখানে বলা হয়েছে, এবং ইট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স ফিচার অফ ক্রনস ডিজিজ। সো আমরা এটা সবসময় মনে রাখবো, আমরা এর আগে যেটা পড়েছিলাম ঠিক একই ব্যাপারটা, এটা হলো যে ফুল থিকনেস ইনফ্লামেটরি প্রসেস, সেটাই এখানে অন্য একটা শব্দ ব্যবহার করা হয়েছে, সেটা হলো ট্রান্সমুরাল ইনফ্লামেশন। এবং যার কারণে কি হচ্ছে, যেহেতু প্রত্যেকটা ওয়াল ইনভলভ হচ্ছে, সো সেরোসাতে যখন ইনফ্লামেশন হচ্ছে সে তখন তার আশেপাশের অন্য ইন্টেস্টাইনাল লুপগুলোকে ইনভলভ করছে, এভাবে ইন্টেস্টাইনাল লুপগুলোকে ইনভলভ করে কি করছে, সে একটা ইনফ্লামেটরি মাস তৈরি করছে, যার কারণে রাইট আইলিয়াক ফোসা মাস, এটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিসের মধ্যে আমাদের দেশের জন্য যেমন অ্যাপেন্ডিকুলার লাম আসবে, তারপরে আমাদের হলো ইন্টেস্টাইনাল টিবি আসবে, সেরকম ক্রনস ডিজিজ আসবে। হ্যাঁ, এই অ্যাপেন্ডিকুলার মাসটা তাহলে ফর্ম করার কি বৈশিষ্ট্য আমরা পেলাম হলো যে ক্রনস ডিজিজে কি হবে, ট্রান্সমুরাল ইনফ্লামেশন হতে, অর্থাৎ এই ইনফ্লামেশনটা
ইন্টেস্টাইনালের প্রত্যেকটা লেয়ারকে ইনভলভ করবে, এবং এটা যখন সেরোসাকে ইনভলভ করবে তখন এটা অ্যাডজেসেন্ট লুপগুলোকে ইনভলভ করে সবকিছু মিলিয়ে সারাউন্ডিং স্ট্রাকচারকে ইনভলভ করে একটা ইনফ্লামেটরি মাস তৈরি করবে। The serosa is usually opaque and thickening of the mesentery and enlarged mesenteric lymph node, অর্থাৎ আমরা mesenteric lymph node ও enlarge পাবো। এবং এখানে আরেকটা বৈশিষ্ট্য দেখেন, সেটাকে বলা হয় স্কিপ লিশন, অর্থাৎ ক্রনস ডিজিজে আমরা স্কিপ লিশন পাবো। স্কিপ লিশন মানে হলো যে ইন্টেস্টাইনের একটা অংশকে ইনভলভ করবে, মাঝখানে কিছু অংশ ভালো থাকবে, তারপরে আবার আরেকটা অংশকে ইনভলভ করবে, অর্থাৎ ইনফ্ল্যামড এরিয়া সেপারেটেড বাই নর্মাল ইন্টেস্টাইন, অর্থাৎ ইন্টেস্টাইনের কিছুটা অংশকে ইনভলভ করবে, তারপরে কিছুটা অংশ আবার ভালো থাকবে, তারপরে আবার কিছুটা অংশ ইনভলভ করবে। সো এই ধরনের লিশনটাকে বলা হচ্ছে স্কিপ লিশন। ক্রনস ডিজিজের একটা বৈশিষ্ট্য হলো স্কিপ লিশন। তারপরে যদি আমরা মাইক্রোস্কোপিক্যালি পাই তাহলে ক্রনিক ইনফ্লামেশনের যে ফিচার আছে সেগুলো পাবো মাইক্রোস্কোপিক্যালি, এবং এটা অল লেয়ারকে ইনভলভ করবে, এবং আমরা লিম্ফয়েড অ্যাগ্রিগেটস পাবো, অর্থাৎ এখানে লিম্ফ নোড ইনভলভ থাকবে, এবং নন কেজিয়েটিং জায়ান্ট সেল গ্রানুলোমা পাওয়া যাবে। ক্রনস ডিজিজে গ্রানুলোমা পাওয়া যাবে এবং এটা নন কেজিয়েটিং এবং জায়ান্ট সেল গ্রানুলোমা। আমরা জানি যে আমাদের টিউবারকুলোসিসে পাওয়া যায় কেজিয়েটিং গ্রানুলোমা। সো ক্রনস ডিজিজে আমরা কি পাচ্ছি? নন কেজিয়েটিং জায়ান্ট সেল গ্রানুলোমা, এবং এটাই আমাদেরকে কনফিডেন্টলি ডায়াগনোসিস করার চেষ্টা করবে, বলবে হিস্টোপ্যাথোলজিতে হেল্প করবে। দেন আমরা আসি ক্লিনিক্যাল ফিচার, অর্থাৎ এই রোগটার কিভাবে পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করবে। প্রেজেন্টেশন ডিপেন্ডস অন দ্য প্যাটার্ন অফ ডিজিজ, মানে আমরা দেখছি যে এই ডিজিজটা কখনো লিফকে ইনভলভ করছে, কখনো স্টোমাক ডিউডামকে ইনভলভ করছে, স্মল ইন্টেস্টাইনকে ইনভলভ করছে, লার্জ ইন্টেস্টাইনকে ইনভলভ করছে, ইভেন অ্যানাল ক্যানাল, রেকটাম অ্যানাল ক্যানালকে ইনভলভ করছে। এভাবে আমরা বুঝতে পারি যে এই ডিজিজটা আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের যে অংশটাকে ইনভলভ করবে সেই অংশটার ইনভলভমেন্টের উপর নির্ভর করে আমাদের এই ডিজিজটার প্রেজেন্টেশন নির্ভর করবে। আমরা সবচেয়ে বেশি যেহেতু টার্মিনাল আইলিয়াম বা স্মল ইন্টেস্টাইনে এটা সবচেয়ে বেশি ইনভলভ করে, সো আমরা এখানে মেইনলি দেখবো যে সেই অংশের সিমটমগুলোর কথাই এখানে বলা হয়েছে। কখনো কখনো এটা আবার অ্যাকুইটলি প্রেজেন্ট করতে পারে, কখনো কখনো এটা ক্রনিক হিসেবে প্রেজেন্ট করতে পারে। অ্যাকুইট কিভাবে প্রেজেন্ট করতে পারে? আইলিয়ার ইনফ্লামেশন, অর্থাৎ সাডেন পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন, ফিভার, ডায়রিয়া, এই সকল সিমটম হতে পারে, অথবা যেহেতু এটা টার্মিনাল আইলিয়ামে হচ্ছে, সো আমাদের এটা অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস হিসেবে প্রেজেন্ট করতে পারে, অথবা পারফোরেশন হিসেবে প্রেজেন্ট করতে পারে। হ্যাঁ, অর্থাৎ লোকাল পেরিটোনাইটিস যেটা বলছিলাম, যে লোকাল পেইন হবে, তারপর টেন্ডারনেস হবে। And Crohn disease may be present a fulminating colitis, fulminant colitis মানে সাডেন এবং সিভিয়ার। এটা মোস্ট কমনলি হয় আলসারেটিভ কোলাইটিসে, কিন্তু Crohn's disease fulminant কোলাইটিস হতে পারে। দেন হলো আমরা সবচেয়ে কমনলি যেহেতু বলছি যে স্মল ইন্টেস্টাইনকে এটা ইনভলভ করে, সো স্মল ইন্টেস্টাইনে এটা ক্রনিক ডিজিজ হিসেবে প্রেজেন্ট করতে পারে। ক্রনিক ডিজিজ হিসেবে প্রেজেন্ট করলে ক্রনিক ডিজিজে কি কি সিমটম হবে? সিমটমের মধ্যে আমরা পাবো অ্যাবডোমিনাল কলিকি পেইন থাকবে, মোস্ট কমনলি খাবার পরে, তারপর ডায়রিয়া থাকতে পারে, তারপরে হলো আমরা যেখানে হবে যে অংশটা ইনভলভ হবে, যেহেতু টার্মিনাল আইলিয়াম মোস্ট কমনলি ইনভলভ হয়, সো আমরা রাইট ইলিয়াক ফোসা টেন্ডারনেস পাবো, ইন্টারমিটেন্ট ফিভার পাবো, সেকেন্ডারি অ্যানিমিয়া হবে, ওয়েট লস হবে। তাহলে আমরা দেখলাম কি? আমরা দেখলাম যে ক্রনস ডিজিজের ক্লিনিক্যাল বৈশিষ্ট্যের মধ্যে আছে অ্যাবডোমিনাল কলিকি, অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া, তারপরে হলো রাইট ইলিয়াক ফোসা টেন্ডারনেস, ইন্টারমিটেন্ট ফিভার, অ্যানিমিয়া এবং ওয়েট লস। এবং এই বৈশিষ্ট্যগুলা কিছুদিন পর পর পেশেন্ট এই ধরনের একটা কন্ডিশনে সাফার করতে পারে। এবং এই ডিজিজ যখন প্রগ্রেস হবে, যখন একটা ইন্টেস্টাইনের সঙ্গে একটা ইন্টেস্টাইন অ্যাডেশন হবে, তখন এর মধ্যে কি হতে পারে? এর মধ্যে হতে পারে যে একটার সঙ্গে একটা ফিশারিং হবে, ইন্ট্রাঅ্যাবডোমিনাল অ্যাবসেস হতে পারে, অথবা ফিস্টুলা হতে পারে, অর্থাৎ একটা ইন্টেস্টাইন আরেকটা ইন্টেস্টাইনের সঙ্গে ফিস্টুলা ডেভেলপ করতে পারে। তারপরে কোলোনিক কন্ডিস যদি হয় তাহলে কোলোনিক সিমটমস নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর তারপরে হলো অনেকগুলো ক্রনজিস আমরা জানি যে পেরিয়েনাল প্রবলেম নিয়ে প্রেজেন্ট করে। সো পেরিয়েনাল অংশে কি হতে পারে? পেরিয়েনাল অ্যাবসেস হতে পারে, পেরিয়েনাল ফিস্টুলা হতে পারে। দেখা যাচ্ছে যে যেই ফিস্টুলা হয়তো 2-3 বার আমরা সিম্পল ফিস্টুলা ভেবে অপারেশন করছে জেনারেল সার্জনরা, কিন্তু ভালো হচ্ছে না। এই ধরনের ক্ষেত্রে, অর্থাৎ ক্রনিক ফিস্টুলা, আমরা যখন রেকটাম এবং অ্যানাল ক্যানাল চ্যাপ্টার পড়বো তখন আমরা দেখব যে ক্রনিক ফিস্টুলা ইন অ্যানো যদি হয়, সেক্ষেত্রে আমরা অনেক সময় ক্রনস ডিজিজের কথা চিন্তা করে থাকি। সেই ক্ষেত্রে আমাদের ফিস্টুলার ট্র্যাক্টটা
আমাদের হিস্টোপ্যাথোলজির জন্য পাঠাতে হয়, এবং এটা রেকটামকে কম ইনভলভ করে, কিন্তু রেকটাম যদি ইনভলভ করে তখন কি হবে, রেকটামের থিকেনিং হবে, নোডুলারিটি হবে, ইরেগুলারিটি হবে। তারপরে আমরা আসি সামারি বক্স 69.2। সামারি বক্স 69.2 তে আমরা দেখব আলসারেটিভ কোলাইটিস এবং ক্রনস ডিজিজের মধ্যে কিছু পার্থক্যের কথা বলা আছে। যেহেতু আমরা আলসারেটিভ কোলাইটিসটা লার্জ ইন্টেস্টাইন চ্যাপ্টারে পড়বো, সো আমরা সেটা এখনো পড়ি নাই, কিন্তু আমরা এখান থেকে এই পার্থক্যগুলো একটু দেখি, আমরা যতটুকু বুঝি ততটুকু পরবর্তীতে দুটা ডিজিজ যখন আমাদের পড়া হয়ে যাবে, তখন যখন আমরা সামারি বক্সটা পড়বো তখন আমরা এটা আরো ভালোভাবে বুঝতে পারবো। আলসারেটিভ কোলাইটিস এফেক্ট দ্য কোলন, এখানে বলাই আছে কোলাইটিস আলসারেটিভ কোলাইটিস সাধারণত কোলনকে এফেক্ট করে, কিন্তু ক্রনস ডিজিজ এনি পার্ট অফ দ্য জিআই ট্র্যাক্ট ফ্রম লিপ টু অ্যানাল মার্জিন। আলসারেটিভ কোলাইটিস আমি কিছুক্ষণ আগে বলছিলাম, দুবার এই কথাটা আমাদের লেখা আছে ক্রনস ডিজিজের ক্ষেত্রে, যে এটা একটা ট্রান্সমুরাল অথবা টোটাল ওয়ালকে ইনভলভ করে, কিন্তু এই যে আলসারেটিভ কোলাইটিসটা শুধুমাত্র মিউকোজাল ডিজিজ, হোয়ার ক্রনস ডিজিজ এফেক্ট দ্য ফুল থিকনেস অফ দ্য বাওয়েল ওয়াল। আলসারেটিভ কোলাইটিস প্রডিউসেস কনফ্লুয়েন্ট ডিজিজ, অর্থাৎ একটার সঙ্গে একটা কন্টিনিউয়াস একটা ডিজিজ প্রসেস তৈরি করবে, কিন্তু ক্রনস ডিজিজটা একটা স্কিপলিশন, অর্থাৎ কিছু অংশ ভালো থাকবে, আবার কিছু অংশ ডিজিজ, আবার কিছু অংশ ভালো। ক্রনস ডিজিজ মোর কমনলি কজেস স্ট্রিকচারিং এবং ফিস্টুলেশন, এটা ক্রনস ডিজিজে বেশি হয়। গ্রানুলোমা পাওয়া যায় ক্রনস ডিজিজে, বাট আলসারেটিভ কোলাইটিসে গ্রানুলোমা পাওয়া যায় না। গ্রানুলোমা মে বি ফাউন্ড অন হিস্টোলজি অন ক্রনস ডিজিজ। আমরা দেখেছি 65% ক্ষেত্রে বা 70% ক্ষেত্রে গ্রানুলোমা পাওয়া যায়, কিন্তু আলসারেটিভ কোলাইটিসে গ্রানুলোমা পাওয়া যায় না। ক্রনস ডিজিজ অনেক সময় পেরিয়ানাল ডিজিজের সঙ্গে অ্যাসোসিয়েশন থাকে, কিন্তু আলসারেটিভ ডিজিজের সাধারণত ওরকম থাকে না। আলসারেটিভ কোলাইটিসে ক্রনস ডিজিজ এফেক্টিং দ্য টার্মিনাল আইলিয়াম মে প্রডিউস সিম্পটম মিমিকিং। আমরা দেখেছি যে অ্যাকুইট কন্ডিশনে যখন ক্রনস ডিজিজ প্রেজেন্ট করে, তখন সেটা অ্যাপেন্ডিসাইটিসের মতো একটা কন্ডিশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। রিসেকশন অফ দ্য কোলন এন্ড রেকটাম কিউরস দ্য পেশেন্ট উইথ আলসারেটিভ কোলাইটিস। আলসারেটিভ কোলাইটিস যখন আমরা পড়বো তখন দেখবো এটার চিকিৎসার জন্য আমরা অনেক সময় কোলন এবং রেকটামকে রিসেকশন করতে পারি, কিন্তু ক্রনস ডিজিজের ক্ষেত্রে এই ধরনের রিসেকশন করলেই যে পেশেন্ট ভালো হয়ে যাবে এমন কিছু বলা যায় না। তারপর আছে ক্রনস ডিজিজের কিছু এক্সট্রা ইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশন। আমরা ক্রনস ডিজিজের যেই ক্লিনিক্যাল প্রেজেন্টেশন গুলো কিছুক্ষণ আগে পড়েছি, অর্থাৎ অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া, টেন্ডারনেস, ফিভার, এগুলো ছিল ইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশন, কিন্তু দেখা যাচ্ছে যে ক্রনস ডিজিজের ক্ষেত্রে কিছু এক্সট্রা ইন্টেস্টাইনাল সিমটম নিয়ে প্রেজেন্ট করতে পারে। এগুলো অনেক সময় সাদা পরীক্ষা জিজ্ঞাসা করে, সেটা আছে আমাদের সামারি বক্স 69.3 তে। যেমন কি কি আছে, এর মধ্যে আছে ইরাইথেমা নোডোসা, অর্থাৎ আমাদের নিয়ের নিচে লেগের সামনে কিছু ইনফ্লামেটরি লিশন থাকতে পারে। পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম, অর্থাৎ আমাদের স্কিনে কিছু গ্যাংগ্রিন তৈরি করতে পারে। আর্থ্রোপ্যাথি, অর্থাৎ জয়েন্ট পেইন, জয়েন্ট ইনফ্লামেশন, এই ধরনের কিছু ডিজিজ। আই কমপ্লিকেশন যেমন আইরাইটিস, ইউভেটিস, অ্যাপথাস আলসার হতে পারে। দেন হলো আরো কিছু গল স্টোন, রেনাল ক্যালকুলাই, প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস, ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস অথবা সার্কোলিথিয়াসিস। আমরা যে কয়টা সম্ভব আমরা মনে রাখার চেষ্টা করব এক্সট্রা ইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশন অফ ক্রনস ডিজিজ। তারপরে আসি আমরা কিভাবে এই ডিজিজটা ডায়াগনোসিস করব। স্মল ইন্টেস্টাইনের ডায়াগনোসিস করা কিছুটা জটিলতা আছে, কারণ আমাদের বর্তমানে প্রচলিত যে ইনভেস্টিগেশন প্রসিডিউর গুলো আছে সেটা দিয়ে আমরা আসলে স্মল ইন্টেস্টাইন খুব ভালোভাবে দেখতে পারি না। যে কোনো ডায়াগনোসিসের বা ইনভেস্টিগেশনের প্রথমে যেটা আছে কিছু ব্লাড টেস্ট। এই ধরনের ডিজিজে যখন আমরা ব্লাড টেস্ট করব তখন দেখবো যে আমরা পেশেন্টের সাধারণত এনিমিয়া পাবো অথবা ভিটামিন ডেফিসিয়েন্সি, এই সিমটম গুলো পাবো। তারপরে বলছিলাম যে আমরা স্মল ইন্টেস্টাইন, যেমন আমরা ইন্টেস্টাইন জিআই ট্র্যাক্ট দেখার জন্য যে কমনলি যে ইনভেস্টিগেশনটা ইউজ করি সেটা হলো আমাদের এন্ডোস্কোপি। গত একটা ক্লাসে আমি বলেছিলাম যে এন্ডোস্কোপি, আপার যে এন্ডোস্কোপি আছে, আমরা যখন কোলন দেখি তখন হলো কোলোনোস্কোপি। সো এই দুটা দিয়ে যতটুকু কভার করা যায়, তার বাইরে একটা বড় অংশ আসলে স্মল ইন্টেস্টাইনে থেকে যায়, যেটা আমরা এন্ডোস্কোপি অথবা কোলোনোস্কোপি দিয়ে কভার করতে পারি না। সো এই অংশটা দেখার জন্য আমাদের এক ধরনের এন্ডোস্কোপ আছে, একটা হলো ক্যাপসুল এন্ডোস্কোপি। আমাদের দেশে এই প্রসিডিউরটা এখনো নেই, আমরা এভাবে আসলে এই স্মল ইন্টেস্টাইন দেখতে পারি না। সো এটার একটা প্রসেসের নাম ক্যাপসুল এন্ডোস্কোপি। আমরা বেলিয়ান লাক্সের একটা চ্যাপ্টার আছে রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন, ওই চ্যাপ্টারটা যখন পড়বো তখন আমরা ক্যাপসুল এন্ডোস্কোপি সম্পর্কে জানবো। এখানে আসলে পেশেন্টকে একটা ক্যাপসুল
খেতে দেওয়া হয় অথবা গিলে ফেলতে বলা হয়, তখন এই ক্যাপসুলটা যখন ইন্টেস্টাইন দিয়ে যায় তখন সে ওখান থেকে ছবি পাঠায়। যেরকম আমরা কোলোনোস্কোপি অথবা এন্ডোস্কোপি করার সময় যেরকম আমরা একটা ফাইবার অপটিক্স কেবল দিয়ে তার মাথায় ক্যামেরা সেট করা থাকে, সেখান থেকে যেমন আমরা ছবি কালেক্ট করে ডিজিজ ডায়াগনোসিস করি, ক্যাপসুল এন্ডোস্কোপিতে আসলে একটা ক্যাপসুল পেশেন্টকে গিলে ফেলতে বলা হয়। তারপরে এই ক্যাপসুলটা ন্যাচারাল প্রসেসে যখন তার ইন্টেস্টাইন দিয়ে যায় তখন সে আমাদেরকে ছবি পাঠায় এবং আমরা সেভাবে ডায়াগনোসিস করি। এটা হলো ক্যাপসুল এন্ডোস্কোপি। কিন্তু দেখা যাচ্ছে যে যদি এই ধরনের কন্ডিশন স্ট্রিকচার থাকে অথবা আলসারেশন থাকে, তখন এখানে বলা হচ্ছে যে আমরা এটা ক্যাপসুল এন্ডোস্কোপি পেশেন্টের জন্য ব্যবহার করব না, কারণ সেক্ষেত্রে সেটা কি হতে পারে, যে কোনো জায়গায় আটকে যেতে পারে। সো আমরা দেখলাম এটা একটা এন্ডোস্কোপিক প্রসিডিউরের মাধ্যমে আমরা এটা ডায়াগনোসিস করতে পারি। এছাড়া যদি এটা স্টোমাক ডিউডেনামে হয় অথবা টার্মিনাল আইলিয়ামে হয় তাহলে আমরা কোলোনোস্কোপির মাধ্যমে, স্টোমাক ডিউডেনামে হলে এন্ডোস্কোপি, টার্মিনাল আইলিয়াম অথবা লার্জ কোলনে যদি হয় তাহলে আমরা কোলোনোস্কোপির মাধ্যমেও এই ডিজিজটা ডায়াগনোসিস করতে পারি, ওখান থেকে আমরা বায়োপসি কালেক্ট করতে পারি। আর এখন পর্যন্ত আমাদের দেশে সবচেয়ে ব্যবহৃত স্মল ইন্টেস্টাইনের যে ইনভেস্টিগেশনটা আছে, দুটো ইনভেস্টিগেশন আমি বলবো, দ্যাট ইজ দ্য ইমেজিং ইনভেস্টিগেশন। ওয়ান হলো বেরিয়াম ফলো থ্রু নামে আমরা যেটা জানি, যদিও এখানে স্মল বাউল এনামা বলা আছে কিন্তু আমরা এটাকে বেরিয়াম ফলো থ্রু হিসেবে জানি। আমি গত ক্লাসেও বলেছি, আমরা যখন ইসোফেগাস দেখি তখন আমরা বলি বেরিয়াম সোয়ালো, যখন স্টোমাক দেখি তখন আমরা বলি বেরিয়াম মিল, যখন স্মল ইন্টেস্টাইন দেখি তখন আমরা বলি বেরিয়াম ফলো থ্রু, যখন আমরা কোলন দেখি তখন আমরা বলি বেরিয়াম এনামা। বর্তমানে আমরা বেরিয়াম ইউজ করি না, না করে আমরা সলিউবল কন্ট্রাস্ট মিডিয়াম ইউজ করি। সো এটা একটা বেরিয়াম ফলো থ্রু এক্স-রে অফ স্মল ইন্টেস্টাইন, বেরিয়াম ফলো থ্রু এক্স-রে অফ স্মল ইন্টেস্টাইন, কারণ বেরিয়াম ফলো থ্রুতে সাধারণত স্মল ইন্টেস্টাইন দেখা যায়। এই যে এই সবগুলো হলো আমাদের স্মল ইন্টেস্টাইন। তারপরে যদি আমরা দেখি, একটু যদি লক্ষ্য করি, এটা হলো আমাদের অ্যাসেন্ডিং কোলন, তারপর এটা হলো আমাদের ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, এবং বাকি অংশটা হয়তো এখানে দেখা যাচ্ছে না, ছায়ার পিছনে ঢাকা পড়ে গেছে। আর এখানে যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের টার্মিনাল আইলিয়ামে একটা ডিজিজ আছে, কারণ আমাদের ইন্টেস্টাইনে, স্মল ইন্টেস্টাইনের অন্যান্য লুপগুলো যেরকম দেখা যাচ্ছে হেলদি, এই অংশটা আমাদের কাছে সেরকম দেখা যাচ্ছে না, এবং এটাকে একটা সাইন বলা হয়, সেটা হলো স্ট্রিং সাইন অফ ক্যান্টোর। হ্যাঁ, স্ট্রিং সাইন অফ ক্যান্টোর অথবা কান্তর, যেভাবে আমরা উচ্চারণ করি। হ্যাঁ, এটা হলো আমাদের টার্মিনাল আইলিয়াম। আমরা আসি ট্রিটমেন্ট। আমরা ক্রনস ডিজিজের কজ পড়েছি, ডেফিনেশন পড়েছি, তারপর কিভাবে ইনভেস্টিগেশন পড়েছি, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন পড়েছি, এখন ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট হলো মোস্ট কমনলি এটা হলো মেডিকেল ম্যানেজমেন্ট। হ্যাঁ, মেডিকেল ম্যানেজমেন্ট, এরকম আমরা আরো কিছু ডিজিজ পাবো বেলিয়ান লাভসে, যেখানে আসলে মেইন ট্রিটমেন্ট গুলো হলো মেডিকেল ম্যানেজমেন্ট, কিন্তু কখনো কখনো এখানে সার্জনদের বা সার্জিক্যাল ইন্টারভেনশনের প্রয়োজন হতে পারে। যেমন আমরা দেখেছিলাম গতদিন যেটা পড়েছিলাম, যেমন অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস অথবা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, মেইন ম্যানেজমেন্ট হলো মেডিকেল, কিন্তু কখনো কখনো সার্জারির বা সার্জিক্যাল প্রসিডিউরের ইন্ডিকেশন থাকে। একই রকম একটা ডিজিজ আমরা এই চ্যাপ্টারে পেলাম স্মল ইন্টেস্টাইন, সেটা হলো ক্রনস ডিজিজ, অর্থাৎ এটা মেইন মোডালিটিস অফ ট্রিটমেন্ট হলো আমাদের মেডিকেল ট্রিটমেন্ট। কি কি মেডিকেল ট্রিটমেন্ট আছে? আমরা স্টেরয়েড ব্যবহার করতে পারি। দেন আমি এই টোটাল চ্যাপ্টারটা ছবি নিয়ে আসছি, এখানে আমরা স্টেরয়েড ব্যবহার করতে পারি, আমরা অ্যামাইনো স্যালিসাইলেট ব্যবহার করতে পারি, অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি, ইমিউনোমডুলেটর এজেন্ট ব্যবহার করতে পারি, মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি আমরা ব্যবহার করতে পারি। যেহেতু এই মেডিকেল ট্রিটমেন্টটা গ্যাস্ট্রোএন্টারোলজি অর্থাৎ মেডিসিন অংশে ভালো করে পড়ানো হবে, এই জন্য আমি এটা নিয়ে আর ডিটেলস আলোচনা যাচ্ছি না। সার্জারি অংশে আমাদের শুধু নামগুলো মনে রাখলে হবে, যে ক্রনস ডিজিজের মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে আছে স্টেরয়েড, অ্যামাইনো স্যালিসাইলেট, অ্যান্টিবায়োটিক, ইমিউনোমডুলেটর অথবা মনোক্লোনাল অ্যান্টিবডি। তারপরে ইন্ডিকেশন অফ সার্জারি, কিন্তু কখন সার্জারির প্রয়োজন হতে পারে। সার্জিক্যাল রিসেকশন উইল নট কিউর। আমরা আগেই দেখেছি যে আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে অনেক সময় সার্জিক্যাল রিসেকশন কিউরেটিভ হতে পারে, কিন্তু ক্রনস ডিজিজের জন্য সার্জিক্যাল রিসেকশন কিউরেটিভ হবে না। সার্জারি দেয়ারফর ফোকাস অন ম্যানেজিং দ্য কমপ্লিকেশন অফ দ্য ডিজিজ, অর্থাৎ কি কি ধরনের কন্ডিশনে আমাদের সার্জারির প্রয়োজন হতে পারে আমরা সেগুলো দেখি। রিকারেন্ট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, অর্থাৎ পেশেন্টের ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হচ্ছে, বারবার হচ্ছে, রিকারেন্ট হচ্ছে, পারসিস্টেন্ট অর লেস কমনলি ম্যাসিভ অ্যাকুইট ব্লিডিং। অ্যাকুইট ব্লিডিং যদি থাকে তখন আমাদের সার্জারির প্রয়োজন হতে পারে। যদি পারফোরেশন হয়ে যায় বাওয়েল তখন আমাদের হতে পারে। মেডিকেল ট্রিটমেন্ট অথবা স্টেরয়েড যদি ফেল করে তখন হতে পারে। যদি কোনো কারণে ইন্টেস্টাইনাল ফিস্টুলা হয়ে যায়,
আর পেরিয়েনাল ডিজিজের ক্ষেত্রে আমাদের সার্জারির প্রয়োজন হতে পারে যদি কোনো কারণে মেলিগনেন্ট চেঞ্জ হয়, যদিও স্মল ইন্টেস্টাইনে মেলিগনেন্সি কম হয়। সো আমরা দেখলাম হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ সার্জারি ইন ক্রনস ডিজিজ। একটা হলো রিকারেন্ট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন যদি থাকে, তারপরে হলো যদি ব্লিডিং হয়, তারপর যদি পারফোরেশন হয়, মেডিকেল থেরাপি যদি ফেল করে, ইন্টেস্টাইনাল ফিস্টুলা যদি হয়, পেরিয়েনাল ডিজিজে হয়, অথবা যদি মেলিগনেন্ট অর্থাৎ এটা যদি ক্যান্সারে রূপান্তর হয়। আর কি কি ধরনের সার্জারি আমরা করব, এখানে আমরা এই অংশগুলো স্মল অথবা লার্জ ইন্টেস্টাইন পড়ার সময় আমরা এই সার্জারি বা এই নামগুলো আমরা পাবো, হয়তোবা অন্য চ্যাপ্টারে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা নাই। সো আমি কিছু কিছু বলে যাই, আমি বাংলাতেই বলবো আপনারা আপনাদের বোঝার সুবিধার জন্য। যেমন কি সার্জারি হতে পারে, একটা আইলিওসিক্যাল রিসেকশন। আইলিওসিক্যাল রিসেকশন, এখান থেকে আমরা বুঝছি যে আমাদের আইলিয়াম এবং সিকামটা আমাদের রিসেক্টেড করা হচ্ছে, কিন্তু সিকাম যখন আমরা রিসেক্ট করি তখন আমরা সাধারণত অ্যাসেন্ডিং কোলনটা আসলে আমরা রাখতে পারি না। আর যদি রাখতে পারি তাহলে আমরা রাখলাম, কোনো অসুবিধা নাই। সো আইলিওসিক্যাল রিসেকশন করার পরে আমরা আমাদের সিকাম আমরা রিমুভ করলাম, অ্যাসেন্ডিং কোলনের পুরোটা বা অ্যাসেন্ডিং কোলনের কিছুটা অংশ আমরা রিমুভ করলাম। তাহলে আমাদের এই জিআইটির কন্টিনিউশনের জন্য আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে আইলিও ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস। এই যে অ্যানাস্টোমোসিস বিটুইন দ্য আইলিয়াম এন্ড অ্যাসেন্ডিং কোলন অথবা ট্রান্সভার্স কোলন, আইলিও ট্রান্সভার্স অথবা আইলিও অ্যাসেন্ডিং অ্যানাস্টোমোসিস, আইলিওসিক্যাল রিসেকশন। দেন হলো সেগমেন্টাল রিসেকশন, অর্থাৎ স্মল ইন্টেস্টাইনাল জেজুনাম অথবা আইলিয়ামের একটা অংশ রিসেকশন করে আমরা এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস করতে পারি। দেন হলো কোলেক্টমি। কোলেক্টমি মানে হলো যেমন আমরা পড়েছি অ্যাপেন্ডিসেক্টমি, আমরা পড়েছি কোলিসিস্টেক্টমি, সেরকম কোলেক্টমি। কোলেক্টমি হলো আমাদের লার্জ ইন্টেস্টাইনকে আমরা সার্জারি করে রিমুভ করব। হ্যাঁ, কোলেক্টমি করলে তাহলে আমাদের কি করতে হবে, আমাদের লার্জ ইন্টেস্টাইন নাই, আমাদের কি কি আছে, আইলিয়াম, তার সঙ্গে আছে রেকটাম। অর্থাৎ কোলেক্টমির পরে আমরা আইলিয়াম এবং রেকটামের মধ্যে অ্যানাস্টোমোসিস করব। এই জন্য এটা টোটাল এই সার্জারিক্যাল প্রসিডিউরটার নাম হবে কোলেক্টমি অ্যান্ড আইলিও রেকটাল অ্যানাস্টোমোসিস। তারপরে হলো কোনো একটা অংশে স্মল ইন্টেস্টাইনে সিভিয়ার ডিজিজ হয়েছে, সো আমরা কি করব, তার প্রক্সিমাল অংশে একটা আইলিওস্টমি করব। এই আইলিওস্টমিটাকে বলা হচ্ছে টেম্পোরারি, অর্থাৎ এটা পার্মানেন্ট না, এবং এটা লুপ টাইপের আইলিওস্টমি। আমরা আইলিওস্টমির ক্লাসিফিকেশন যখন এই চ্যাপ্টারের শেষ দিকে পড়বো তখন আমরা লুপ আইলিওস্টমি, এন্ড আইলিওস্টমি, টার্মিনাল আইলিওস্টমি এগুলো সম্পর্কে আমরা তখন পড়বো। প্রক্টেক্টমি এন্ড প্রক্টোকোলেক্টমি। প্রক্টেক্টমি মানে হলো রেকটাম রিমুভ করা হবে, ওকে, রেকটাম রিমুভ করা হবে। প্রক্টোকোলেক্টমি মানে আমাদের রেকটামও রিমুভ করা হবে এবং আমাদের কোলনও রিমুভ করা হবে। সেক্ষেত্রে আমরা অনেক সময় আইলিও অ্যানাল অ্যানাস্টোমোসিস করতে পারি। এখানে যেমন আমরা পড়েছিলাম আইলিও রেকটাল অ্যানাস্টোমোসিস, আমরা যদি প্রক্টোকোলেক্টমি করি তাহলে আমাদের কি হবে, আমাদের আইলিয়ামের সঙ্গে আমাদের অ্যানাল ক্যানেলের অনেক সময় আমরা অ্যানাস্টোমোসিস করি, সেটা তাহলে কি হবে, আইলিও রেনাল অ্যানাস্টোমোসিস, সরি আইলিও অ্যানাল অ্যানাস্টোমোসিস। দেন আমরা স্ট্রিকচারোপ্লাস্টি, অর্থাৎ কোথাও যদি স্ট্রিকচার হয়ে যায়, ন্যারো হয়ে যায়, সেটাকে আমরা স্ট্রিকচারোপ্লাস্টি করে কিছুটা ওয়াইড করে দিতে পারি। আমি এতক্ষণ যাবত আলোচনা করলাম ক্রনস ডিজিজ সম্পর্কে, তারপরে আমরা আজকে আর দুটা ডিজিজ সম্পর্কে আলোচনা করব এই চ্যাপ্টারের। একটা হলো টাইফয়েড, প্যারাটাইফয়েড, আর একটা হলো ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিস। তারপরে আমাদের আজকের পড়াশোনা শেষ হয়ে যাবে। সালমোনেলা, সালমোনেলোসিস, টাইফয়েড এন্ড প্যারাটাইফয়েড। ওকে, সালমোনেলা আর এ ফ্যামিলি অফ গ্রাম নেগেটিভ রড। এই ডিজিজটা সম্পর্কে এখানে ছোট করে আলোচনা করা হয়েছে, যদিও এই ডিজিজটা সম্পর্কে আমরা বিস্তারিত মেডিকেলে পড়বো, কারণ এই টাইফয়েড ফিভার অনেক সময় কিছু কমপ্লিকেশন তৈরি করতে পারে যেখানে সার্জারির প্রয়োজন হয়। যেমন কি কি কমপ্লিকেশন তৈরি করতে পারে টাইফয়েড ফিভার, একটা হতে পারে প্যারালাইটিক আইলিয়াস হতে পারে, ইন্টেস্টাইনাল হ্যামোরেজ হতে পারে, ফ্রি আইলিয়াক পারফোরেশন হতে পারে, কোলিসিস্টাইটিস হতে পারে। আমরা মেইনলি এই কন্ডিশনটার জন্যই এই অংশটা নিয়ে বেলিয়ান ল্যাবসে আলোচনা করা হয়েছে। দেখা যায় যে টাইফয়েড ফিভারের সেকেন্ড অথবা থার্ড উইক গিয়ে টার্মিনাল আইলিয়ামে পারফোরেশন হতে পারে, অর্থাৎ ইন্টেস্টাইনাল পারফোরেশন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, তখন আমাদের পেশেন্টকে ল্যাপারটমি করে এইটা ম্যানেজ করতে হয়। এই জন্যই টাইফয়েড এবং প্যারাটাইফয়েড ফিভারটা এখানে আলোচনা করা হয়েছে, আমরা এটা মনে রাখবো। তারপর আসি টিউবারকুলোসিস অফ স্মল ইন্টেস্টাইন। এখানে আমি একটা কথা বলে রাখি, সেটা হলো যে আমরা আগেও দেখেছি যে বেলিয়ান ল্যাবসের কিছু কিছু ডিজিজ অনেকগুলো চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে, তার মধ্যে এটা একটা ডিজিজ, অর্থাৎ স্মল ইন্টেস্টাইন টিউবারকুলোসিস। এটা আমাদের অন্য একটা চ্যাপ্টারে, যেখানে আমাদের টপিক্যাল এরিয়ার যে ডিজিজগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেই চ্যাপ্টারে আছে। আমরা সরি আমরা পরবর্তীতে যখন ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিস একটা সেপারেট ডিজিজ হিসাবে একদিন পড়বো, তখন আমরা আসলে
টোটাল ওই চ্যাপ্টার এই চ্যাপ্টার সবকিছু মিলিয়ে পড়বো। এখন আমরা আসলে ফার্স্ট রিভিশন দিচ্ছি বেলিয়ান লাভসের। আপনারা যদি আমার সঙ্গে থাকেন তাহলে আমরা এই ফার্স্ট রিভিশনের পরে সেকেন্ড রিভিশন শুরু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি আশা করি নেক্সট 6 মান্থের মধ্যে আমাদের এই ফার্স্ট রিভিশন আমাদের শেষ হয়ে যাবে। বেলিয়ান লাভসের অনেকগুলো চ্যাপ্টার আমরা এর মধ্যে পড়ে ফেলেছি। আমরা এভাবেই পড়ার চেষ্টা করব। ফার্স্ট রিভিশনের পরে সেকেন্ড রিভিশন যখন আমরা পড়বো, থার্ড রিভিশন যখন আমরা পড়বো, তখন আমরা দেখবো যে জিনিসগুলো আমরা আরো ছোট 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 অংশগুলো আমরা বিস্তারিতভাবে পড়বো। সো এখন যেহেতু আমরা বেলিয়ান লাভস পড়ছি কন্টিনিউশন, সো আমি এই অংশে আর অন্য চ্যাপ্টারটা যোগ করি না, এই অংশে যেটা বলা আছে সেটা নিয়ে আলোচনা করছি। টিউবারকুলোসিস অফ দ্য স্মল ইন্টেস্টাইন। ক্রনস ডিজিজ যেমন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির জন্য কমন, তেমনি আমাদের দেশের জন্য অথবা এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের জন্য আমরা দেখব যে টিউবারকুলোসিস ইজ কমন। কাজেই এখানে বেলিয়ান লাভস এটা অল্প করে লেখা থাকলেও এটা আমাদেরকে গুরুত্ব সহকারে পরিপূর্ণভাবে এটা পড়তে হবে। এটা কিছু অংশ আমরা মেডিসিনে পড়বো, কিছু অংশ সার্জারিতে পড়বো, পড়ে কিন্তু টিউবারকুলোসিস সম্পর্কে আমাদেরকে খুব ভালো একটা ধারণা রাখতে হবে। আমি সার্জন হই, আমি মেডিসিন স্পেশালিস্ট হই। আমরা দেখি টিউবারকুলোসিস অফ ইন্টেস্টাইন। টিউবারকুলোসিস লাইক ক্রনস ডিজিজ ক্যান এফেক্ট এনি পার্ট অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল লেগ। অর্থাৎ টিউবারকুলোসিসের ক্ষেত্রেও আমরা দেখছি যে এটা আমাদের মাউথ থেকে অ্যানাস পর্যন্ত যে কোনো পার্টকে এটা ইনভলভ করতে পারে। আর এটাকে আমরা দুভাগে ভাগ করা হয়েছে এখানে, একটা হলো আলসারেটিভ টিউবারকুলোসিস আর একটা হলো হাইপারপ্লাস্টিক টিউবারকুলোসিস। একটা আলসারেটিভ টিউবারকুলোসিস আর একটা হলো আমাদের হাইপারপ্লাস্টিক টিউবারকুলোসিস। আলসারেটিভ টিউবারকুলোসিসটা দেখছি এটা হচ্ছে সেকেন্ডারি ডিজিজ। অর্থাৎ টিউবারকুলোসিসের কিছু কিছু প্রাইমারি সাইট আছে। টিউবারকুলোসিসের প্রাইমারি সাইট কি? সবচেয়ে মোস্ট কমন প্রাইমারি সাইট হলো আমাদের লাং, তারপরে কোথায় হতে পারে টনসিল, তারপরে হতে পারে স্মল ইন্টেস্টাইন, তারপরে হতে পারে স্কিন। সো এরকম কয়েকটা জায়গা আছে যেখানে টিউবারকুলোসিস প্রাইমারি হয়। কিন্তু টিউবারকুলোসিস যখন লিম্ফ নোডে হয় বা টিউবারকুলোসিস যখন আমাদের টিউবারকুলার অ্যাবসেস হয় বডির বিভিন্ন অংশে, তখন কিন্তু সেটা সেকেন্ডারি টিউবারকুলোসিস। সো প্রাইমারি টিউবারকুলোসিস এবং সেকেন্ডারি টিউবারকুলোসিস কোথায় কোথায় হয় এটা আমাদেরকে টিউবারকুলোসিস পড়ার সময় কিছুটা জেনে রাখতে হবে। তাহলে আমি কি বলছি যে প্রাইমারি টিউবারকুলোসিস সাইটগুলো কি কি? প্রথম হলো আমাদের লাংস, সেকেন্ড হলো ইন্টেস্টাইন, থার্ড হলো আমাদের টনসিল, ফোর্থ হলো আমাদের স্কিন। আমরা এখানে দেখছি যে আলসারেটিভ টিউবারকুলোসিস যেটা স্মল ইন্টেস্টাইনে, সেটা হলো একটা সেকেন্ডারি টিউবারকুলোসিস। অর্থাৎ প্রাইমারিলি লাংসে, সেখান থেকে এটা সেকেন্ডারি হিসাবে ইন্টেস্টাইনকে ইনভলভ করতে পারে। এখানে কি থাকে? মাল্টিপল আলসার থাকবে এবং আলসার লাইং ট্রান্সভার্সলি, এই যে এটা একটা বৈশিষ্ট্য স্মল ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিসের বা ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিসের আলসারের। এটা একটা বৈশিষ্ট্য যেটা ট্রান্সভার্সলি লাইভ থাকে এন্ড ডেভেলপ ইন দ্য টার্মিনাল আইলিয়াম এবং ওভারলাইং সেরোসা ইজ থিকেন। অর্থাৎ সেরোসাটা থিকেন থাকে এবং অবশ্যই এখানে কি থাকবে? লিভ নোড ইনভলভ থাকবে। পেশেন্টের প্রেজেন্টেশনের মধ্যে যেহেতু টার্মিনাল আইলিয়াম ইনভলভ করছে, সো পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন থাকবে, ফিভার থাকবে, তারপরে ডায়রিয়া থাকবে, তারপরে নসিয়া ভমিটিং থাকতে পারে। কিন্তু তার সঙ্গে যে সিমটম গুলো পাবো আমরা সেটা হলো যে টিউবারকুলোসিসের যে সিমটম। যেমন টিউবারকুলোসিস সিমটম কি? আমাদের সন্ধ্যায় সন্ধ্যায় জ্বর আসে, যেটা আমরা বলি ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, দেন ওয়েট লস, দেন অ্যানোরেক্সিয়া, এই কনস্টিটিউশনাল সিমটম। অর্থাৎ টিউবারকুলোসিসের যে সাধারণ সিমটম গুলো সেগুলো অবশ্যই এর সঙ্গে যুক্ত থাকবে। এবং দেখা যাচ্ছে যে এটা ট্রিটমেন্ট কি? অ্যান্টি টিউবারকুলার কেমোথেরাপি। ট্রিটমেন্ট হলো অ্যান্টি টিউবারকুলার কেমোথেরাপি। আর হাইপারপ্লাস্টিক যেটা বলা হচ্ছে এটা আসলে একটা প্রাইমারি ডিজিজ। এটা আমরা প্রাইমারি ডিজিজ, আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে টিউবারকুলোসিসের প্রাইমারি যে ডিজিজগুলো বা প্রাইমারি সাইট, তার মধ্যে লাংস এবং ইন্টেস্টাইন। ইন্টেস্টাইনের মধ্যে তাহলে কোন ডিজিজটা প্রাইমারি? সেটা হলো হাইপারপ্লাস্টিক টিউবারকুলোসিস। এই ডিজিজটা সাধারণত ইনভলভ করে হলো আইলিওসিক্যাল রিজনে, এবং পেশেন্টের অলদো সলিটারি এন্ড মাল্টিপল লিশন ইন দ্য লোয়ার আইলিয়াম আর অলসো সামটাইম ক্যান বি ফাউন্ড। এবং এটা দেখা যায় যে এমন কিছু মানুষের হয় যাদের অলরেডি আমরা প্রত্যেকটা মানুষ ছোটবেলায় টিউবারকুলোসিসের বিরুদ্ধে আমরা ভ্যাকসিনেশন কমপ্লিট করা আছে। অর্থাৎ এই ধরনের কারো যদি হাই রেজিস্ট্যান্স টু দ্য অর্গানিজম থাকে, অর্থাৎ ইমিউনাইজড হয়, সেই ধরনের মানুষের ক্ষেত্রে এই হাইপারপ্লাস্টিক টিউবারকুলোসিসটা হতে পারে। এটার অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে আমরা একই রকম দেখবো। এটা কি হয়? একই রকম, যে অ্যাবডোমিনাল পেইন হয়, ক্রনিক ইনফ্লামেশনের সিমটম নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে, দেন ডায়রিয়া থাকতে পারে, ফিস্টুলা ফরমেশন হতে পারে, তারপরে হলো পেশেন্ট এনিমিয়া নিয়ে প্রেজেন্ট করবে, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার নিয়ে প্রেজেন্ট করবে, তারপরে পেশেন্টের ওয়েট লস থাকবে। আর এটার
আমরা ডায়াগনোসিসের জন্য আমরা টিউবারকুলোসিস বা স্মল ইন্টেস্টাইন ডিজিজগুলো যখন ডায়াগনোসিস করব, আমরা আগেও বলেছি আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশন হলো বেরিয়াম ফলত্র। বেরিয়াম ফলত্র অথবা আমরা এটাকে অন্য নামে দেখেছি আমরা স্মল বাওয়েল এনামা। এছাড়াও আমরা সিটি স্ক্যান করতে পারি এবং এই স্মল ইন্টেস্টাইনাল ডিজিজগুলো ডায়াগনোসিস করার জন্য খুব রেয়ারলি আমরা এমআরআইও ব্যবহার করতে পারি এবং এইটার যে ট্রিটমেন্ট সেটাও হলো আমাদেরকে অ্যান্টি টিউবারকুলার কেমোথেরাপি। আমরা এখানে একটা এক্স-রে দেখি আইলিওসিক্যাল টিউবারকুলোসিসের। এখানে আমরা দেখছি যে আমাদের ট্রান্সভার্স কোলন এবং আমাদের দেখা যাচ্ছে যে ডিসেন্ডিং কোলন দেখা যাচ্ছে। এটা হলো আমাদের স্মল ইন্টেস্টাইন। আমাদের এখানে অ্যাবসেন্স অফ এখানে সিকাম এবং অ্যাসেন্ডিং কোলনটা দেখা যাচ্ছে না। টিউবারকুলোসিসে অনেক সময় ইনফ্লামেশনের জন্য সিকামটা যেটা রাইট ইলিয়াক ফোসা থাকার কথা সেটা সেখানে থাকছে না বা প্রপারলি সেটা আমাদের ভিজুয়ালাইজেশন হচ্ছে না। এবং যেহেতু এখানে একটা অবস্ট্রাকশন আছে সো তার প্রক্সিমাল অংশটা ডাইলেটেশন হয়ে আছে। আমরা টিবির এক্স-রে আমরা দেখব, এটা আমরা মনে রাখার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্ত। সবাইকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি।